হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু ইয়োর চ্যানেল আরণ্যক একাডেমি। সিডিপির আরেকটি নতুন ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে সিডিপির আমাদের ক্লাস নাম্বার 4। তো এই ক্লাস নাম্বার 4-এ আমরা যে বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব সেটি হচ্ছে সামাজিকীকরণ প্রক্রিয়া। ঠিক আছে, এটা তোমরা জানো যে আমরা চ্যাপ্টার ওয়াইজ একটা চ্যাপ্টারের থিওরি এবং তার সাথে কিছু পিওয়াইকিউ আমরা পড়ছি। তো এই চ্যাপ্টারটিও অন্যান্য চ্যাপ্টারের মতোই কিন্তু গুরুত্বপূর্ণ। তোমরা সেটা বুঝতে পারবে যখন এই চ্যাপ্টারের থেকে থিওরি পড়ার পর পিওয়াইকিউ কিছু কোয়েশ্চেন তোমরা সলভ করবে আমার সাথে, তখন কিন্তু বুঝতে পারবে যে এই চ্যাপ্টার থেকে প্রশ্ন কিন্তু আসে। তো এই চ্যাপ্টারের যে টপিকগুলো আছে, আমরা কি টপিক কভার করব একবার দেখে নিই। চলো, আমরা এখানে পড়ব সামাজিকীকরণের ধারণা, সামাজিকীকরণের অর্থ, সামাজিকীকরণ প্রক্রিয়া আসলে কি, সামাজিকীকরণের প্রকৃতি কি, এর উপাদান কি, শিক্ষা কেন একটি সামাজিকীকরণ প্রক্রিয়া, সামাজিকীকরণ প্রক্রিয়ায় শিক্ষার ভূমিকা ঠিক কতখানি, সামাজিকীকরণের অপরিহার্য বিষয়গুলো কি কি, পারিবারিক পরিবেশ এবং সামাজিকীকরণ, ঠিক আছে, পিতামাতা শিশুর সম্পর্ক, তার সাথে সামাজিকীকরণের সম্পর্ক, সামাজিকীকরণে কি কি সংস্থা রয়েছে, পরিবার এবং সামাজিকীকরণ, শিক্ষা প্রতিষ্ঠান এবং সামাজিকীকরণ, গণমাধ্যম এবং সামাজিকীকরণ, ধর্ম ও সামাজিকীকরণ, গোষ্ঠী এবং সামাজিকীকরণ, সংস্কৃতি এবং সামাজিকীকরণ, অর্থনীতি এবং সামাজিকীকরণ। এবং এই পুরো চ্যাপ্টারের থিওরি পড়ার পর আমরা এখান থেকে পিওয়াইকিউ কিছু কমপ্লিট করব। ঠিক আছে, তো খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ইন্টারেস্টিং একটি ক্লাস হতে চলেছে। তোমরা প্রত্যেকে পেন পেপার নিয়ে বসে যাও, যে সমস্ত বিষয়গুলো নোট করার মতো মনে হবে তোমাদের নোট করে যাবে। আর ক্লাস শেষে আমি এই পিপিটি আমাদের যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেখানে আমি দিয়ে দেবো। তো তোমরা পরে আরও ভালো করে এগুলো দেখে নিতে পারবে। ঠিক আছে, তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। লেটস স্টার্ট। আমরা যে টপিকটি পড়ব সেটা হচ্ছে সামাজিকীকরণ। তো এই সামাজিকীকরণের ধারণা তোমাদের আগে বুঝতে হবে যে সামাজিকীকরণ জিনিসটি ঠিক কী। তো এই সামাজিকীকরণ হলো একটি প্রক্রিয়া বলতে পারি আমরা। কিসের প্রক্রিয়া? না, জীবনব্যাপী একটি শিখন প্রক্রিয়া। এখানে জীবনব্যাপী কথাটার গুরুত্ব দাও। তার মানে এখান থেকে একটা টপিক বা একটা পয়েন্ট আমরা পেলাম যে সামাজিকীকরণ হলো একটি জীবনব্যাপী প্রক্রিয়া এবং জীবনব্যাপী শিখন প্রক্রিয়া। মানে আমরা শিখি। আমরা সামাজিকীকরণের মাধ্যমে শিখে কি করি? আমরা সামাজিকীকরণের মাধ্যমে শিখি কি না, সমাজের বিভিন্ন নিয়মকানুন সম্বন্ধে আমরা জানি, সমাজের বিভিন্ন মূল্যবোধ সম্পর্কে জানি, বিভিন্ন প্রথা, বিভিন্ন সংস্কৃতি, এগুলোকে আমরা শিখি, আমরা সেগুলোকে আয়ত্ত করি এবং ধীরে ধীরে সমাজের একজন সক্রিয় সদস্যে পরিণত হই। ঠিক আছে, একজন ব্যক্তিগত মানুষ থেকে একজন সামাজিক মানুষ হয়ে ওঠার যে প্রসেস, সেই প্রসেস আমরা এই সামাজিকীকরণ প্রক্রিয়ার মধ্যে দিয়ে পাই। ক্লিয়ার? আচ্ছা, এরপর বলা হচ্ছে যে এটা অ্যাকচুয়ালি একটি সত্তার রূপান্তর ঘটাচ্ছে। কিভাবে? না, আমরা একটা বায়োলজিক্যাল বিং, যে কোনো মানব শিশুই বায়োলজিক্যাল বিং, অর্থাৎ আমরা একটি জৈবিক সত্তাকে বহন করি, আমরা জীব। সেখান থেকে, সেই জৈবিক সত্তা থেকে আমরা আমাদের নিজেদেরকে আমরা একটি সামাজিক সত্তায় পরিবর্তন করছি। মানে আমরা ইন্ডিভিজুয়াল থেকে আমরা হয়ে যাচ্ছি সোশ্যাল বিং বা সামাজিক একটি প্রাণী। ঠিক আছে, কার মাধ্যমে? সামাজিকীকরণের মাধ্যমে। এই সংক্রান্ত E.A. রস, একজন মনোবিজ্ঞানী, তিনি বলেছেন কি না, সামাজিকীকরণ হলো এমন একটি প্রক্রিয়া যেখানে ব্যক্তিরা একসঙ্গে কাজ করে এবং সামাজিক দায়িত্ববোধ অর্জন করে। ঠিক আছে, মনে রাখবে। একই সাথে G.H. মেড নামে আরেকজন বলেছেন যে সামাজিকীকরণের মূল ভিত্তি হলো স্বসত্তা বা সেলফ। সেলফ মানে হচ্ছে নিজে, স্ব কথার অর্থ নিজে। তাহলে নিজের সত্তা বা সেলফ, এটাই হচ্ছে সামাজিকীকরণের আসল জিনিস। তাহলে এই সেলফ এর বিকাশ, তার মানে অ্যাকচুয়ালি আই এবং মি, এই দুটো ধারণার মাধ্যমে তুমি সেলফের বিকাশ ঘটাতে পারবে। আই মানে হলো আমি, মি মানে হলো আমাকে। তাহলে এখানে আমি এবং আমাকের সম্পর্কিত যা কিছু, সেগুলোই প্রধান বলে তিনি দাবি করেছেন। ঠিক আছে, বোঝা গেল? চলো, এরপর আমরা জানবো যে সামাজিকীকরণ প্রক্রিয়াটা ঠিক কিভাবে সংগঠিত হয়। না, সামাজিকীকরণ প্রক্রিয়া হচ্ছে, যদি দেখি আমরা
তো প্রাথমিক সামাজিকীকরণ যেভাবে শুরু হয় সেটা কিভাবে হয়? আমরা জানি যে আমাদের যে কোনো কিছু পরিবার থেকে মূলত শুরু হয়। তাহলে আমাদের শিশু জীবনে প্রথম যে পর্যায়, যেটা প্রধানত পরিবারে, প্রথম পর্যায় থেকেই কিন্তু আমাদের সামাজিকীকরণ শুরু হয়ে যায় এবং সেই প্রথম পর্যায়ে মূলত পরিবারে আমাদের সামাজিকীকরণটি শুরু হয়। বোঝা গেল? গৌণ বা মাধ্যমিক সামাজিকীকরণ কিভাবে হয় না, যখন তুমি শৈশব একদম বাল্য অবস্থা পেরিয়ে শৈশবে আসবে, তাহলে শৈশবে এবং কৈশোরে যখন তুমি আসবে তখন কিন্তু পরিবারের বাইরের বিভিন্ন অর্গানাইজেশন, বিভিন্ন জায়গা থেকে তোমার সামাজিকীকরণ ঘটবে। ঠিক আছে? এতদিন অবধি পরিবারে ঘটছিল, যখন তুমি একটু বড় হয়ে গেলে তখন স্কুলে সমবয়সী বন্ধুদের সাথে, মিডিয়ার থেকে বিভিন্ন ম্যাটেরিয়াল তুমি কনজিউম করবে এবং সেখান থেকে তোমার সামাজিকীকরণ ঘটবে। বোঝা গেল? প্রত্যাশিত সামাজিকীকরণটা কি? প্রত্যাশিত সামাজিকীকরণ হচ্ছে তুমি আগের থেকেই যদি ঠিক করে নাও যে ভবিষ্যতে তুমি কি হতে চাইবে এবং সেরকম করে তুমি আগের থেকে ধীরে ধীরে তার আচরণ, তাদের মূল্যবোধ, এগুলো তুমি অভ্যাস করবে বা এগুলো তুমি শেখার চেষ্টা করবে, সেটাই হচ্ছে অগ্রিম শেখাটাই হচ্ছে প্রত্যাশিত সামাজিকীকরণ। ঠিক আছে? পুনঃসামাজিকীকরণ কি? পুনঃ কথার মানে হলো বা আবারও। তাহলে নতুন কোনো পরিবেশে ভূমিকার জন্য পুরনো সামাজিক আচরণ যা ছিল তোমার, সেগুলোকে তুমি বর্জন করে বা ত্যাগ করে সম্পূর্ণ নতুনভাবে যখন কোনো আচরণ শিখবে, সেটাকে বলা হচ্ছে পুনঃসামাজিকীকরণ। যেমন ধরো কেউ যদি সামরিক বাহিনীতে বা সেনাবাহিনীতে চাকরি করতে যায়, তখন সেনাবাহিনীতে যাওয়ার আগের দিন পর্যন্ত তার যে সমস্ত আচার আচরণ, সমাজ সম্পর্কে চিন্তা যেগুলো ছিল, সেগুলোকে বাদ দিয়ে তাকে নতুনভাবে কিন্তু সামাজিক আচরণগুলো ওই সামরিক বাহিনীর মতো করে তাকে শিখে নিতে হবে। বোঝা গেল? এরপর আমরা পড়ব সামাজিকীকরণের প্রকৃতি কী, নেচার কী। ঠিক আছে? প্রথমত আমরা আগেই জেনে এসেছি সামাজিকীকরণ একটি জীবনব্যাপী প্রক্রিয়া, তার মানে জন্ম থেকে মৃত্যু অবধি এই প্রক্রিয়া কিন্তু চলতে থাকে। ঠিক আছে? এটি অবিরাম চলতে থাকে। দ্বিতীয়ত বলা হচ্ছে এই প্রক্রিয়াটি একটি গতিশীল প্রক্রিয়া, তার মানে কি এটা স্থবির নয় বা স্থির থাকে না। সমাজ যখনই পরিবর্তন হয় তার সাথে সাথেই সামাজিকীকরণের প্রসেসটাও পরিবর্তন হয়, তাহলে সমাজের সাথে সাথে এরও কিন্তু পরিবর্তন ঘটে। বোঝা গেল? 3 নম্বর বলা হচ্ছে একে সংস্কৃতি নির্দিষ্ট, অর্থাৎ প্রত্যেকটি সমাজ যেমন আলাদা আলাদা হয়, সেই সমাজের সামাজিকীকরণের প্রক্রিয়াগুলো তাদের কিন্তু আলাদা আলাদা হয়। সমাজের নিয়ম যেহেতু আলাদা, সেহেতু সামাজিকীকরণের প্রকৃতিটিও আলাদা হয়। ঠিক আছে? একে বলা হচ্ছে অভিযোজনমূলক। অভিযোজন কথার অর্থ হচ্ছে পরিবেশে কোনো একটি ব্যক্তিগত মানুষ যখন কোনো একটি পরিবেশে নিজেকে মানিয়ে নেয় এবং সেই পুরো প্রক্রিয়াটা ঘটে পারস্পরিক মিথস্ক্রিয়ার ফলে। পারস্পরিক মিথস্ক্রিয়া মানে এখানে পরিবেশ এবং ব্যক্তি তাদের মধ্যেকার উভয়ের মধ্যে যে মিথস্ক্রিয়া ঘটে এবং এই মিথস্ক্রিয়া ঘটার পর ব্যক্তি ওই পরিবেশে খাপ খাইয়ে নেয়, এটাকেই বলা হচ্ছে অভিযোজনমূলক প্রক্রিয়া। বোঝা গেছে? চলো এরপর আমরা দেখব যে সামাজিকীকরণের কি কি উপাদান রয়েছে। সামাজিকীকরণের প্রথম উপাদান হচ্ছে অনুকরণ। অনুকরণ মানে আমরা জানি নকল করা, ইমিটেট করা। শিশু, আমরা জানি যে শিশুরা বড়দের আচরণ, আচার এগুলো কিন্তু হুবহু নকল করে। ঠিক আছে? নকল করার চেষ্টা করে এবং সেখান থেকে তারা কিন্তু শেখে। বোঝা গেল? এটাই সামাজিকীকরণের প্রাথমিক উপাদান, কারণ শিশুরা বাড়ির বড়দের থেকে এগুলো শেখার চেষ্টা করে। দ্বিতীয় বলছি আমরা পরামর্শ বা ইঙ্গিত। যখন শিশুর মধ্যে যুক্তিবোধ জাগ্রত হয় না, ঠিক আছে, সেই পর্যায়ে মানে একদম বাল্যকালে, তখন তুমি যে কোনো তথ্য, যে কোনো ধারণা, যে কোনো মতবাদ, যে কোনো আদর্শ তুমি যদি শিশুদেরকে দাও, তারা কিন্তু সেটা মেনে চলবে, কারণ তাদের মধ্যে তখনও যুক্তিবোধ জাগ্রত হয়নি ওটা বিচার করার জন্য। ঠিক আছে? একে বলা হচ্ছে আত্মীকরণ বা পরিচয় জ্ঞাপনের প্রক্রিয়া। শিশু যখন আবেগীয়ভাবে নিজেকে অন্যের জায়গাতে বসিয়ে দেখে, সেটাকেই বলা হচ্ছে আত্মীকরণ বা পরিচয় জ্ঞাপন প্রক্রিয়া। কাদের জায়গাতে বসিয়ে দেখবে? বসিয়ে দেখবে বাবা মায়ের জায়গাতে, শিক্ষকের জায়গাতে, বা এমন কোনো ব্যক্তি যাকে সে আদর্শ বলে মনে করে তার জায়গাতে। ঠিক আছে? ভাষাগত যোগাযোগটা কি না, ভাষাগত যোগাযোগ হচ্ছে অনেক সময় ভাষার মাধ্যমেও কিন্তু শিশু তার মনের ভাব প্রকাশ করে এবং সমাজের প্রতীকী অর্থ সে ভাষা দিয়ে বিভিন্ন বুঝতে চেষ্টা করে থাকে। ক্লিয়ার? আমরা এরপর দেখব যে শিক্ষা কেন সামাজিকীকরণ প্রক্রিয়া এবং এই বিষয় সংক্রান্ত কে কি বলেছেন।
জন ডিউই একজন ভীষণই গুরুত্বপূর্ণ একজন শিক্ষা বিজ্ঞানী। তিনি বলছেন যে শিক্ষা হলো জীবনেরই একটি প্রক্রিয়া। তাহলে শিক্ষা জীবন থেকে আলাদা কিছু নয়, এটি যেহেতু জীবনের প্রক্রিয়া তার মানে তুমি এটি সামাজিকীকরণ থেকে বাদ দিতে পারবে না, সমাজ থেকে বাদ দিতে পারবে না। তাহলে এটি কেবল ভবিষ্যৎ প্রস্তুতির নাম তো নয়, এটা হচ্ছে জীবনের একটি প্রক্রিয়া। এডুকেশন ইজ আ প্রসেস অফ লিভিং। ঠিক আছে। বিদ্যালয় এবং সমাজ এদের পারস্পরিক সম্পর্কটা কি? বিদ্যালয়কে আমরা জানি যে বিদ্যালয় হচ্ছে মিনি সমাজ বা ক্ষুদ্র সমাজ। কেন? সমাজের মধ্যে তুমি যেমন বিভিন্ন ধর্মের, বিভিন্ন ভাষার, বিভিন্ন জাতির, বিভিন্ন অর্থনৈতিক পরিসরের মানুষকে দেখতে পাবে, একই সাথে বিদ্যালয়েও এই সমস্ত জিনিস কিন্তু তুমি পাবে এবং বিদ্যালয়েও তোমার কিন্তু সেই ডেভেলপমেন্টটা হবে যেটা সমাজে হয়ে থাকে। ঠিক আছে। সামাজিক পরিচিতি। সামাজিক পরিচিতি কেন? না শিক্ষা শিশুর অর্জিত সামাজিক মর্যাদা এবং পরিচিতি কিন্তু তৈরি করতে সাহায্য করে। কে করে? শিক্ষাই এটা করে, তাই না? তাহলে শিক্ষা শুধুমাত্র তো প্রথাগত জিনিস নয়, এর বাইরেও শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সামাজিকীকরণ প্রক্রিয়ায় শিক্ষার ভূমিকাটি ঠিক কী, আমরা এটি দেখে নিই। না প্রথমত বলা হচ্ছে নিয়মতান্ত্রিক প্রশিক্ষণ। ঠিক আছে। শিশু বিদ্যালয়ে নিয়ম শৃঙ্খলা শেখে, নিয়মকানুন শেখে এবং সহযোগিতা শেখে। ঠিক আছে। সহযোগিতা কীভাবে শেখে? তাদের বন্ধুদের কাছ থেকে, সহপাঠীদের কাছ থেকে, তাই না? দ্বিতীয়ত বলা হচ্ছে সংহতি এবং সহমর্মিতা। কি? বিভিন্ন পটভূমি থেকে আসা শিক্ষার্থী, অর্থাৎ সেটা হতে পারে বিভিন্ন বাড়ির পরিবেশ আলাদা, বিভিন্ন অর্থনৈতিক পরিবেশ আলাদা হতে পারে, তারা একসাথে এসে স্কুলে মিলেমিশে থাকে এবং এর ফলে তাদের এই মিলেমিশে থাকার একটি মানসিকতা কিন্তু স্কুল থেকেই গড়ে ওঠে। তাহলে শিক্ষার এখানে ভূমিকা রয়েছে। তৃতীয় হচ্ছে সংস্কৃতিকে সঞ্চালন করতে সাহায্য করে শিক্ষা। শিক্ষা একটি প্রজন্মের সামাজিক ও সাংস্কৃতিক ঐতিহ্যকে পরবর্তী প্রজন্মে কিন্তু সম্পূর্ণভাবে কনভার্ট করে পৌঁছে দেয়, এটা শিক্ষাই পারে। ঠিক আছে। শিক্ষার মধ্যে কিছু লুকোনো পাঠ্যক্রম আছে যেগুলোকে হিডেন কারিকুলাম বলা হয়। কোনগুলো? যেগুলো লিখিত বইয়ে নেই। লিখিত পাঠ্যক্রমের বাইরে শিক্ষা থেকে তুমি আচরণ শিখতে পারবে। শিক্ষা তোমায় সময়ানুবর্তিতা শেখাবে, অর্থাৎ তোমাকে পাংচুয়াল হতে শেখাবে, তোমাকে আনুগত্য শেখাবে, তোমাকে আদব কায়দা শেখাবে, নিয়মকানুন শেখাবে, সম্মান করতে শেখাবে। তাহলে এগুলোও কিন্তু শিক্ষা থেকে আমরা শিখি। সামাজিকীকরণের অপরিহার্য বিষয় কী কী? না সামাজিক নিয়মাবলী। কোনগুলো? কোনটা ঠিক আর কোনটা ভুল এটা তোমাকে যদি শিখতে হয়, এই নীতিবোধ কিন্তু তোমাকে শেখাবে সামাজিকীকরণ। ঠিক আছে। পুরস্কার এবং শাস্তি। ভালো কাজ করলে যেমন প্রশংসা বা পুরস্কার দেওয়া প্রয়োজন, একই সাথে অন্যায় বা খারাপ কাজের জন্য শাসনও কিন্তু প্রয়োজন এবং এই দুটো জিনিস মিলে আমাদের কিন্তু আচরণ গড়ে তুলতে সাহায্য করে, যেটি সামাজিকীকরণের একটি অংশ। ঠিক আছে। সামাজিক ভূমিকা। আমরা নিজেদের যখন আমাদের ডেভেলপমেন্ট হয়, নিজেদের লিঙ্গ, বয়স, অবস্থান, অর্থনৈতিক অবস্থান এই সব অনুযায়ী আমরা বুঝতে পারি যে সমাজে আমাদের দায়িত্ব কী, আমাদের সমাজে ঠিক কোন দায়িত্ব পালন করতে হবে, আমরা কিন্তু সেটা সামাজিকীকরণের মাধ্যমে শিখতে পারি। ঠিক আছে। পারিবারিক পরিবেশ এবং সামাজিকীকরণ। এরপর আমরা দেখে নেব এক একটা সামাজিকীকরণের অবস্থান কী। পারিবারিক পরিবেশে কি হয়? প্রথম সামাজিক পাঠশালা বলা হয় পরিবারকে। আমরা একটু আগেই পড়ে এলাম যে পরিবার হলো শিশুর সামাজিকীকরণের একদম প্রধান এবং একই সাথে প্রথম মাধ্যম। ঠিক আছে। নিরাপত্তার অনুভূতি। নিরাপত্তার অনুভূতি তোমাকে দেবে কে বা কোথা থেকে তুমি প্রথমে পাবো? স্নেহ, ভালোবাসা, নিরাপত্তা এগুলো পারিবারিক পরিবেশেই কিন্তু শিশুর শুরু হয় এবং সেখান থেকে তার আত্মবিশ্বাস ধীরে ধীরে গড়ে ওঠে। ঠিক আছে। এবং এই যে যা কিছু তুমি দেখলে এর অনুকূল এবং প্রতিকূল দুটো অবস্থাই আছে। যদি তোমার পারিবারিক পরিবেশ ভালো হয় সেখানে যেমন তোমার আত্মবিশ্বাস গড়ে উঠতে সাহায্য করবে, সেখানে তোমার যেমন সামাজিকীকরণ হবে, কিন্তু যদি ঝগড়াটে বা বিশৃঙ্খল পারিবারিক পরিবেশের মধ্যে দিয়ে শিশু বড় হয় তার মধ্যে কিন্তু সামাজিক বিচ্যুতি ঘটার বা অপরাধ প্রবণতা তৈরি হওয়ার বহু গুণে একটি অবস্থা থেকেই যায়। ঠিক আছে। এরপর আমরা দেখব যে পিতামাতার সম্পর্ক এবং শিশুর সামাজিকীকরণ কিভাবে ঘটছে। ডায়ানা বাউমরিন্ট বলে একজন মনোবিদ, তিনি প্যারেন্টিং স্টাইলের 4টি ধারণা দিয়েছেন। এটা কিন্তু মনে রাখবে, এই এনার নাম এবং এই 4 প্রকার প্যারেন্টিং স্টাইল।
মানে ছেলে মেয়েদেরকে বা শিশুদেরকে কিভাবে বড় করতে হবে তার উপরে তিনি 4টি আলাদা মাধ্যম এর কথা বলেছেন। ঠিক আছে, প্রথম হচ্ছে কি গণতান্ত্রিক বা নিয়ন্ত্রিত এবং স্নেহশীল। এই মাধ্যম কি বলছে না, এটি হচ্ছে সামাজিকীকরণের জন্য সর্বোত্তম মাধ্যম। কেন? কারণ এখানে শিশুরা স্বাধীন থাকে, ঠিক আছে, শিশুরা আত্মবিশ্বাসী হয়ে ওঠে এবং একই সাথে দায়িত্বশীলও হয়। তাহলে সবথেকে বেস্ট প্রসেস, বেস্ট মাধ্যম হচ্ছে এটা। দ্বিতীয় মাধ্যম যেটা, যেখানে কঠোর শাসন এবং স্বৈরাচারী মনোভাব থাকবে। এখানে শিশুর আত্মবিশ্বাস খুব কম গড়ে ওঠে এবং শিশুর মধ্যেকার ক্ষোভ গড়ে ওঠে, ধীরে ধীরে ক্ষোভ জমা হয় শিশুর মধ্যে। তৃতীয় হচ্ছে অনুমতিপ্রবণ, প্রচুর স্নেহ এবং শাসন যদি না থাকে তখন শিশুর মধ্যে আত্মনিয়ন্ত্রণের অভাব দেখা যায়। ঠিক আছে, চতুর্থ এবং সবথেকে খুব খারাপ যে পদ্ধতি সেটি হচ্ছে অবহেলাকারী, ঠিক আছে, নেগলেক্টফুল। এটা সবচেয়ে ক্ষতিকারক একটি প্যারেন্টিং স্টাইল। এখানে শিশু সামাজিক আবেগীয় সমস্যায় ভুগতে থাকে। ঠিক আছে, এই 4টে জিনিস কিন্তু অবশ্যই নোট করবে। এরপর আমরা দেখব যে সামাজিকীকরণের সংস্থাগুলো কী কী। সামাজিকীকরণের সংস্থাকে দুটো ভাগে ভাগ করছি, সক্রিয় সংস্থা, নিষ্ক্রিয় সংস্থা। সক্রিয় কোনটা? যেখানে প্রত্যক্ষভাবে বা সরাসরিভাবে দ্বিপাক্ষিক মিথস্ক্রিয়া ঘটে। দ্বিপাক্ষিক মানে হচ্ছে উভয়েই দিকেই। এই যে পরিবারে ধরো তুমি থাকবে, শিশু, তুমি যেমন মানে শিশু যেমন পরিবারের বিভিন্ন সদস্যদেরকে তার সমস্যার কথা বলতে পারবে, পরিবারও কিন্তু শিশুকে তার উত্তর দেবে। তাহলে এইটা হচ্ছে দ্বিপাক্ষিক মিথস্ক্রিয়া, মানে উভয় দিক থেকেই একটা দেওয়া নেওয়া ঘটে থাকে। তাহলে সক্রিয় সংস্থা কোনগুলো? পরিবার সক্রিয় সংস্থা, বিদ্যালয় সক্রিয় সংস্থা, সমবয়সী বন্ধুদের গ্রুপ, এটাও সক্রিয় সংস্থা। নিষ্ক্রিয় কোনগুলো? যেখানে দ্বিপাক্ষিক মিথস্ক্রিয়া ঘটে না, যেখানে একমুখী তথ্য প্রবাহ হয়, মানে তোমায় কেবলমাত্র তথ্য দিয়ে দেবে, ডেটা দিয়ে দেবে, তার সলিউশন তুমি তার কাছে জিজ্ঞাসা করতে পারবে না। ঠিক আছে, এখানে সরাসরি মিথস্ক্রিয়া ঘটে না। কোনগুলো? লাইব্রেরি, তুমি হাজার হাজার বই থেকে জ্ঞান পাবে। গণমাধ্যম, সংবাদপত্র, এখান থেকে একমুখী তথ্য পাবে তুমি শুধু। ঠিক আছে, এর অনুযায়ী আমরা আরও দুটি ভাগে ভাগ করি। একটি হচ্ছে প্রাথমিক সংস্থা, একটি হচ্ছে গৌণ সংস্থা। প্রাথমিক মানে প্রাইমারি, পরিবার, নিকট আত্মীয় স্বজন, প্রতিবেশী, এরা হচ্ছে প্রাথমিক। গৌণ কোনগুলো? বিদ্যালয়, ধর্মীয় প্রতিষ্ঠান, ক্লাব, গণমাধ্যম। এই জায়গা থেকে তোমাকে কিন্তু ডাইরেক্ট জিজ্ঞাসা করবে, তোমাকে 4টি অপশান দিয়ে বলবে এটি প্রাথমিক সংস্থা নাকি গৌণ সংস্থা, বা গৌণ সংস্থা বলে 4টি অপশান দেবে। ঠিক আছে, এই জায়গাটা কিন্তু অবশ্যই নোট করে রাখবে। চলো, এরপর আমরা দেখব পরিবার এবং সামাজিকীকরণ এর অবস্থানটি কী। আমরা জানি যে মা হচ্ছে শিশুর প্রথম শিক্ষক। শিশু জীবনের প্রথম আবেগীয় এবং সামাজিক যে যোগাযোগ গড়ে ওঠে সেটা মায়ের সাথেই কিন্তু গড়ে ওঠে। মাই তাকে এই শিক্ষা প্রথম দেয়। ঠিক আছে, লিঙ্গভিত্তিক ভূমিকা। লিঙ্গভিত্তিক ভূমিকাটা কি না, জেন্ডারের রোল কী আছে এখানে? শিশু পরিবার থেকেই প্রথম জানে যে সে ছেলে না মেয়ে, এবং ছেলে না মেয়ে হিসেবে তার সমাজে ভূমিকা ঠিক কী রকম সেটা কিন্তু সে পরিবার থেকে বুঝতে শেখে। ঠিক আছে, নৈতিকতার ভিত্তি স্থাপন, এই নীতি, নৈতিকতা, সহানুভূতি, এগুলো পরিবার থেকেই কিন্তু এই যে আবেগগুলো এগুলো তার গড়ে ওঠে। তার মানে পরিবার হলো সামাজিকীকরণের প্রাথমিক একটি স্থান। শিক্ষা প্রতিষ্ঠান আর সামাজিকীকরণ কী সম্পর্ক? শিক্ষা প্রতিষ্ঠান তোমাকে প্রথাগত জিনিস শেখাবে। বিদ্যালয় হলো গৌণ সামাজিকীকরণের সবচেয়ে বড় এবং নিয়মতান্ত্রিক কেন্দ্র। মনে রাখবে এই লাইনটি। তাহলে গৌণ সামাজিকীকরণের সবথেকে বড় এবং নিয়মতান্ত্রিক কেন্দ্র হলো বিদ্যালয়। ঠিক আছে, গণতান্ত্রিক বোধ শেখাবে তোমায়। শ্রেণীকক্ষে দলগত কাজের মাধ্যমে শিশুদের বৈচিত্র্যের মধ্যে ঐক্য, সহনশীলতা, এগুলো কিন্তু শিশুরা শেখে। কীভাবে? যখন একটি গ্রুপে তারা কোনো একটি কাজ করবে স্কুলে, সেটা হতে পারে খেলাধুলো, হতে পারে কোনো একটি হোমওয়ার্ক, যাই করুক না কেন, তার মধ্যে কিন্তু ঐক্য এবং সহানুভূতির চিন্তাধারা বাচ্চাদের মধ্যে জন্মাবে। নেতৃত্বের বিকাশ গঠনে সাহায্য করছে শিক্ষা প্রতিষ্ঠান। কীভাবে? সহপাঠক্রমিক কার্যাবলীর মাধ্যমে। তুমি ধরো ক্রিকেট খেলা হচ্ছে স্কুলে, ক্রিকেট টিমের যে ক্যাপ্টেন হবে তার মধ্যে কিন্তু একটি নেতৃত্বের প্রবণতা ওই জায়গা থেকে জন্মাতে শুরু করবে। ঠিক আছে, শিশু ধীরে ধীরে নেতৃত্ব দানের গুণাবলী তার মধ্যে বিকশিত হবে বা সঞ্চারিত হবে। গণমাধ্যম কিভাবে সামাজিকীকরণ ঘটায় বা সম্পর্কটা কি? আজকের দিনে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়া, টিভি, ইন্টারনেট বলো, সোশ্যাল মিডিয়া বলো, এগুলোর ভূমিকা সামাজিকীকরণে খুব বেশি এবং দিন দিন এটা বেড়ে যাচ্ছে। ঠিক আছে, পরোক্ষ শিখনের একটি থিওরি দিয়েছেন অ্যালবার্ট বান্দুরা। তিনি বলেছেন যে তার একটি তত্ত্ব সামাজিক শিখন তত্ত্ব। তাহলে তোমাকে এখান থেকে ডাইরেক্ট জিজ্ঞাসা করতে পারে যে এই সামাজিক শিখন তত্ত্ব, এই সামাজিক শিখন তত্ত্বটি কার, বা এই সামাজিক শিখন তত্ত্বের জনক কে? না অ্যালবার্ট বান্দুরা।
তিনি বলছেন যে শিশু টিভিতে যা কিছু দেখে, যা কিছু পর্যবেক্ষণ করে, সেই দৃশ্যটি কিন্তু সে অনুকরণ করে, কারণ আমরা জেনে এসেছি বাচ্চাদের মধ্যে ইমিটেটিং পাওয়ার একটা কিন্তু রয়েছে। ঠিক আছে, ইতিবাচক আর নেতিবাচক দিক কী এর আছে? অবশ্যই আছে। ইতিবাচক তথ্য তোমাকে জ্ঞানে সাহায্য করবে, কিন্তু অতিরিক্ত হিংসাত্মক বা অন্যান্য তোমার যেগুলো নিউডিটি কন্টেন্ট, সেগুলো কিন্তু তোমাকে ধীরে ধীরে আক্রমণাত্মক বা তোমার মেন্টালি উইক তোমাকে করতে কিন্তু সাহায্য করবে। ঠিক আছে, ধর্ম সামাজিকীকরণের সম্পর্ক কী? আমরা জানি ধর্ম মানুষকে পাপ পুণ্য, সঠিক এবং ভুল এগুলোর পার্থক্য করতে শেখায়। সঠিক ধর্মের যে অর্থ, আজকের দিনে ধর্মকে মানুষ ব্যবসায় পরিণত করেছে, আমি সেই ধর্মের কথা যাচ্ছি না। আমি বলছি ধর্মের আসল অর্থ যদি আমরা বুঝি, আমাদেরকে কিন্তু ধর্ম সংযত করতে সাহায্য করে। আজকের ধর্ম তোমাকে উগ্র করবে না, এটা ধর্মের আসল অর্থ নয়। ধর্মের আসল অর্থ তোমায় ঠিক ভুলের বিচার করতে শেখানো, তোমায় পাপ পুণ্যের বিচার করতে শেখানো, তোমায় সংযত করা। ঠিক আছে, যেটা কিন্তু ধর্ম করে। সামাজিক নিয়ন্ত্রণ আনে তোমার মধ্যে। ধর্মীয় আচার অনুষ্ঠান, ভয় এবং ভক্তি মিলে মানুষকে সামাজিক নিয়ম ভাঙা থেকে বিরত রাখে। ঠিক আছে, সংহতি বজায় রাখবে। একই ধর্মীয় মানুষদের মধ্যে ঐক্যবদ্ধ ভাব গড়ে ওঠে, যেটা উচিত সমস্ত ধর্মের একই সাথে মানুষের মধ্যে ঐক্যভাব গড়ে ওঠা। সংস্কৃতি এবং সামাজিকীকরণ কি না, সংস্কৃতির বিস্তার। সংস্কৃতি হচ্ছে সমাজে মানুষের মধ্যে জীবনধারা, খাদ্যাভ্যাস, পোশাক, বিশ্বাস, এই সব কিছু গড়ে তোলে সংস্কৃতি আমাদের মধ্যেকার। ঠিক আছে, নিজস্ব সংস্কৃতি আয়ত্ত করার যে প্রক্রিয়া, এটিকে বলা হয় সংস্কৃতিকরণ। তোমাকে সরাসরি হয়তো এমসিকিউতে প্রশ্ন করতে পারে যে সংস্কৃতিকরণটা কি, হোয়াট ইজ এনকালচারেশন। ঠিক আছে, তাহলে নিজস্ব সংস্কৃতিকে আয়ত্ত করার যে প্রক্রিয়া, তাকেই বলা হয় সংস্কৃতিকরণ। দৃষ্টিভঙ্গি গঠন করবে। সংস্কৃতি তোমাকে ঠিক করে দেবে যে একজন ব্যক্তিকে সমাজ কোন চোখে দেখবে, তোমাকে সমাজ কোন চোখে দেখবে, সেটা ঠিক করবে কে? সেটা ঠিক করবে সংস্কৃতি ওই সমাজের। ঠিক আছে, গোষ্ঠী, তার সাথে সামাজিকীকরণের সম্পর্কে। গোষ্ঠী মানে হচ্ছে পিয়ার গ্রুপ বা একই বয়সী সমবয়সী বন্ধুদের যে গ্রুপ। তাহলে এখানে এসে বাচ্চাদের প্রথম সমমর্যাদা সে কিন্তু অনুভব করে। যখন তুমি সমবয়সী দল বা পিয়ার গ্রুপের সঙ্গে মিশবে, সেখানে তুমি সমমর্যাদা ভোগ করবে। বাচ্চারা করে। সেখানে পরিবারের মতো কেউ বড় বা ছোট থাকে না। পরিবারে যেমন কি, পরিবারে তার থেকে বড় সদস্যরা থাকে, তার থেকে কম বয়সী সদস্যরা থাকে, কিন্তু এখানে সে সমমর্যাদা এই জন্যই উপভোগ করে কারণ এখানে তার সমান বয়সী অন্যান্য শিশুরা থাকে। স্বাধীন সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এখানে তার পায় সে। ঠিক আছে, পিয়ার গ্রুপে শিশু প্রথম নিজের মতামত প্রকাশ এবং পরিবারের কোনো হস্তক্ষেপ ছাড়াই সে কিন্তু সিদ্ধান্ত নিতে শুরু করে এই জায়গায়, এবং এখানেই প্রথম সিদ্ধান্ত নেয়। পিয়ার প্রেসার, এটার কিন্তু খারাপ দিকও আছে। অনেক সময় বন্ধুদের চাপ শিশুর আচরণে ভালো এবং খারাপ উভয় প্রভাবই কিন্তু ফেলতে পারে। ঠিক আছে, এটা গুরুত্বপূর্ণ এবং লক্ষ্য রাখতে হবে। এরপর আমাদের শেষ যে থিওরি, আমরা দেখব যে অর্থনীতি কীভাবে সামাজিকীকরণের উপর প্রভাব ফেলছে। আমরা জানি সারাদিনের আমাদের যে কর্মকাণ্ড, ঘুমিয়ে ওঠা থেকে ঘুমোতে যাওয়া পর্যন্ত, এই অর্থনীতি কিন্তু আমাদের ওপর প্রতিনিয়ত প্রভাব ফেলে চলেছে, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে। তাহলে আর্থসামাজিক অবস্থান নির্ণয় করে। পরিবারের আর্থিক অবস্থা, সেটা কিন্তু শিশুর পুষ্টি, শিশুর শিক্ষার মান, শিশুর বিকাশ, শিশুর সুযোগ সুবিধা সব কিছু নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, অভিজ্ঞতার পরিসরের ওপর কিন্তু অর্থনীতির সরাসরি ভূমিকা আছে। আর্থিক স্বাচ্ছন্দ্যে নতুন নতুন জায়গায় যাওয়া, শেখা, এই সুযোগটা তারা পায়। আর যারা পায় না, তাদের সামাজিকীকরণের পরিসর ছোট হয়ে যায়। ঠিক আছে, মানসিক চাপ, দারিদ্র্য বা আর্থিক অনিশ্চয়তা কিন্তু শিশুর মধ্যে অনেক সময় একটা মেন্টাল প্রেসার আনে, যেটা শিশুর বিকাশ এবং সামাজিকীকরণে বাধা হয়ে দাঁড়াতে পারে। ঠিক আছে, তো এই ছিল আমাদের এই চ্যাপ্টার থেকে যে সমস্ত থিওরিগুলো জানার। এরপর আমরা দেখব কিছু প্রশ্ন। ঠিক আছে, তুমিও আমার সাথে এরপর কয়েকটা প্রশ্ন আমরা দেখব, যাতে করে আমাদের যে নলেজটা পড়লাম এখানে ক্লিয়ার হয়ে যায়। যদি ডাউট থাকে এখানে আশা করছি ক্লিয়ার হবে। তোমরা একটা কাজ করো, প্রত্যেকটা প্রশ্নের, যেহেতু এটি রেকর্ডেড ক্লাস, তোমরা কমেন্ট করে আমায় কিন্তু উত্তরগুলো অবশ্যই জানাও। আগে কমেন্ট করো, ক্লাসের একটা একটা প্রশ্নকে দেখো, আমি কিছুক্ষণ সময় দিচ্ছি, কমেন্ট করে উত্তর জানাও, দিয়ে ডাউট ক্লিয়ার করো, প্রশ্নের উত্তরটা আমি তারপর বলে দেবো। তাহলে প্রথম প্রশ্ন দেখো, সিটেট পেপার 1 ডিসেম্বর 2019-এ এসেছিল। শিশুর সামাজিকীকরণের কোনটি প্রাথমিক সংস্থা জিজ্ঞাসা করেছে? তোমাকে অপশন দিয়েছে স্কুল ও মিডিয়া, পরিবার ও প্রতিবেশী, মিডিয়া ও প্রতিবেশী, নাকি স্কুল ও প্রতিবেশী। দেখো, তোমাকে বুঝতে হবে, তুমি কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাও ভিডিওটা
পজ করে, ঠিক আছে, আমি বলে দিচ্ছি উত্তরটা। দেখো, প্রাথমিক সামাজিকীকরণ যখন তোমাকে জানতে চাইছে যে প্রাথমিক সংস্থা, প্রাথমিক মানেই আমরা জানি যে প্রাইমারি যে সোশ্যালাইজেশন সেটা শিশুর শৈশবের প্রথম ধাপে কিন্তু ঘটে, এটা ঠিক আছে, শৈশবের প্রথম ধাপে এটা ঘটে। তাহলে শৈশবের প্রথম ধাপে নিশ্চয়ই সামাজিক যোগাযোগ পরিবার এবং তার আশেপাশে যে প্রতিবেশী তারাই গড়ে তুলবে। তাহলে পরিবার কোন জায়গাতে নেই, দেখো এখানে কোনো পরিবার নেই, এখানে কোনো পরিবার নেই, এখানেও পরিবার নেই, তার মানে এই তিনটে বাদ, অপশান বি কারেক্ট। পরিবার তোমাকে থাকতেই হবে প্রাথমিক সামাজিকীকরণের ক্ষেত্রে, ঠিক আছে। দ্বিতীয় প্রশ্ন দেখো, প্রশ্ন পড়ো, নিজেরা উত্তর দেওয়ার চেষ্টা করো, আমি আমার মতো করে এক্সপ্লেন করছি, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে আমায় জানাবে উত্তরটা, ঠিক আছে, তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে তাহলে। সিটেট পেপার 1 ডিসেম্বর 2021 এসেছিল, সামাজিকীকরণ প্রক্রিয়ার বিদ্যালয় হলো একটি কোন সংস্থা। দেখো, আমি যে জায়গাগুলোর তোমাদের প্রয়োজন ইংলিশ টার্মগুলো জানার সেগুলো কিন্তু আমি দিয়ে দিয়েছি, ঠিক আছে, এগুলো নোট করে নেবে, ঠিক আছে। দেখো, অপশান দিয়েছে প্রাথমিক, গৌণ, নিষ্ক্রিয় নাকি অপ্রাসঙ্গিক, প্রাইমারি, সেকেন্ডারি, প্যাসিভ, ইররিলেটিভ। পরিবার থেকে যখন শিশু বেরিয়ে আসে এবং শিশু যখন পরিবার থেকে বেরিয়ে এসে বিদ্যালয়ে প্রবেশ করে তখন তার কোন সামাজিকীকরণ হয়, তখন তার সামাজিকীকরণ হয় গৌণ সামাজিকীকরণ হয়, ঠিক আছে, সেকেন্ডারি সোশ্যালাইজেশন হয়। তাহলে বিদ্যালয় হলো সামাজিকীকরণের একটি গৌণ, বা এটাকেই আমরা বলেছিলাম কি মাধ্যমিক বা সেকেন্ডারি সামাজিকীকরণ প্রক্রিয়া, তাই না। তাহলে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, গৌণ সামাজিকীকরণ, ঠিক আছে। চলো তৃতীয় প্রশ্ন দেখো, সিটেট পেপার 2 সেপ্টেম্বর 2016 এসেছিল, নিচের কোনটি সামাজিকীকরণের একটি নিষ্ক্রিয় সংস্থা বা প্যাসিভ এজেন্সি, হেলথ ক্লাব, পরিবার, ইকোলজি ক্লাব নাকি পাবলিক লাইব্রেরি। তাহলে যে সংস্থায় সরাসরি দ্বিমুখী বা মিথস্ক্রিয়া হয় না, আমরা একটি প্রসেস পড়েছিলাম যে 2 ওয়ে ইন্টারাকশন, তাই না, 2 ওয়ে ইন্টারাকশান। এই 2 ওয়ে ইন্টারাকশানে আমরা বুঝেছিলাম যে এটাকেই বলা হতো 2 ওয়ে ইন্টারাকশান, তারাই করবে যারা সম্পূর্ণভাবে তোমার সাথে মানে জুড়ে থাকবে। আর নিষ্ক্রিয় মানে নিশ্চয়ই সেখানে 2 ওয়ে ইন্টারাকশান হওয়ার কথা নয়, তাই না। তাহলে যেখানে হয় না এটা তাকেই বলা হয় নিষ্ক্রিয়। তুমি যখন লাইব্রেরিতে বই পড়বে তখন সরাসরি কোনো সামাজিক মিথস্ক্রিয়া ঘটবে কি না। এই লাইব্রেরিতে বই পড়ার সময় তোমার কিন্তু সেখানে কেবলমাত্র একমুখী তথ্য কিছু গৃহীত হবে, ঠিক আছে, একমুখী তথ্য গৃহীত হবে, বাকি সব ক্ষেত্রে কিন্তু এই 2 ওয়ে ইন্টারাকশান অ্যাক্টিভ থাকবে, কেবলমাত্র এই জায়গাতে থাকবে না। তাহলে এটাই কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, সিটেট পেপার 1 জানুয়ারি 2021 এসেছিল, শিশুর সামাজিকীকরণে পরিবার, ফ্যামিলি কি ভূমিকা পালন করে, ঠিক আছে। তাহলে পরিবারের ভূমিকা কি, অপশান দিয়েছে গৌণ, প্রাথমিক, খুব কম গুরুত্বপূর্ণ নাকি কোনো ভূমিকা নেই পরিবার। তাহলে পরিবার আমরা জানি শিশুর সামাজিকীকরণের কি, পরিবার হচ্ছে প্রথম পাঠশালা বলি আমরা পরিবারকে, তাই না, প্রথম পাঠশালা বা ফার্স্ট স্কুল, ফার্স্ট এজেন্ট অফ সোশ্যালাইজেশন পরিবার। তাহলে শিশু জন্মগ্রহণের পর পরিবারের সদস্যদের অনুকরণ করে এবং সেখান থেকেই সে শেখে কি, সেখান থেকে শেখে সে ভাষা পরিবারের সদস্যদের কাছ থেকে, সেখান থেকে শেখে সে মূল্যবোধ, ঠিক আছে, মূল্যবোধ শেখে এবং বিভিন্ন মৌলিক এবং সামাজিক যে আচরণ সেগুলোও কিন্তু সে পরিবার থেকেই শেখে। তার মানে পরিবারের গুরুত্ব কতটা সেটা আমরা জানি। তাহলে এটি একটি প্রাথমিক, বাকিগুলোর দিকে ভাবারই দরকার নেই। WB প্রাইমারি টেট 2022 প্রশ্ন হচ্ছে সামাজিকীকরণ বা সোশ্যালাইজেশন বলতে মূলত কি বোঝায়। মূলত কি বোঝায় না, সামাজিক নিয়মাবলী কঠোরভাবে মেনে চলা, স্ট্রিক্টলি ফলোজ সোশ্যাল নর্মস, সমাজ ও পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়া বা অভিযোজন, অ্যাডাপ্টিং টু সোসাইটি, সামাজিক প্রথার বিরুদ্ধে বিদ্রোহ করা, রেভলিউটিং এগেনস্ট সোশ্যাল রুলস, নাকি নিজেকে সমাজ থেকে আলাদা রাখা, আইসোলেটিং ওয়ানসেলফ ফ্রম সোসাইটি। কোনটি হবে? দেখো, সামাজিকীকরণ হলো একটি জীবনব্যাপী প্রক্রিয়া, আমরা জানি, যেটা হচ্ছে কি জীবনব্যাপী বা লাইফ লং প্রসেস, তাই না, লাইফ লং একটি প্রসেস। তাহলে জীবনব্যাপী প্রক্রিয়া, এটির মাধ্যমে ব্যক্তি সমাজের নিয়ম, সমাজের মূল্যবোধ,
সমাজের বিভিন্ন প্রথা সংস্কৃতি এই সব কিছু আয়ত্ত করে এবং সমাজের একজন সক্রিয় এবং অভিযোজিত সদস্যে পরিণত হয়। তাহলে সেই ক্ষেত্র থেকে দেখলে তুমি কিন্তু অপশান বি হবে কারেক্ট। সমাজ ও পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়া মানে অভিযোজনটাই হচ্ছে মেন সামাজিকীকরণের, তাই না, অ্যাডাপ্ট করা। পরের প্রশ্ন দেখো, সিটেট পেপার 1 জুলাই 2019 এসেছিল। আধুনিক যুগে গণপ্রধান মাধ্যম বা মাস মিডিয়া, যেটা এই মাস মিডিয়া সামাজিকীকরণের একটি গুরুত্বপূর্ণ সংস্থা হয়ে উঠেছে। এর কারণটি কী? ঠিক আছে, এর কারণ জানতে চেয়েছে। মিডিয়া কেবল বিনোদনের মাধ্যম, শিশুরা সরাসরি মিডিয়ার সাথে কথা বলতে পারে, মিডিয়া মানুষের দৃষ্টিভঙ্গি, মূল্যবোধ, আচরণকে গভীরভাবে প্রভাবিত করে, মিডিয়া পরিবার অপেক্ষা দ্রুত তথ্য দেয়। দেখো, আমাদের অ্যালবার্ট বান্দুরা, আমরা নামটা পড়ে এলাম, অ্যালবার্ট বান্দুরা, ইনি একটি তত্ত্ব দিয়েছিলেন। কি তত্ত্ব? আমরা পড়লাম একটু আগেই যে পর্যবেক্ষণমূলক শিখন তত্ত্ব ইনি দিয়েছেন। পর্যবেক্ষণমূলক শিখন তত্ত্ব। এই পর্যবেক্ষণমূলক শিখন তত্ত্বে তিনি বলেছেন যে শিশুরা মিডিয়া বা টিভিতে দেখা চরিত্র এবং ঘটনা তারা কি করে? তারা পর্যবেক্ষণ করে। আমরা পড়ে এসেছি, মনে করে দেখো। এবং পর্যবেক্ষণ করে তারা সেটা কি করে? তারা অনুকরণ করার চেষ্টা করে, তাই না? তাহলে মিডিয়া মানুষের দৃষ্টিভঙ্গি, মূল্যবোধ, আচরণ এগুলোকে প্রভাবিত করে। এগুলোকে প্রভাবিত করে বলেই আজকের দিনে ভোটের আগে শাসকরা মিডিয়াকে কিনে নেয়, তাদের নিজেদের জিনিসগুলো দেখায় যাতে সেগুলো তোমাকে প্রভাবিত করতে পারে, ভোটটা তুমি টুপ করে গিয়ে তাকে দিয়ে দাও, তাই না? পরের প্রশ্ন দেখো, ইউপি টেট পেপার 1 2019 বয়ঃসন্ধিকালে বা অ্যাডোলিসেন্স পিরিয়ড, যেটা এখানে সামাজিকীকরণের ক্ষেত্রে কোনটির প্রভাব সবচেয়ে বেশি দেখা যায়? বয়ঃসন্ধিকালে কোনটা? পরিবার, সমবয়সীদের দল, শিক্ষক, প্রতিবেশী। খুবই সহজ কোশ্চেন। আমরা জানি শৈশবে পরিবারের প্রভাব সব থেকে বেশি থাকে। শৈশবে পরিবারের প্রভাবই বেশি থাকে, এই জন্য আমরা পরিবারকে ফার্স্ট স্কুল বলছি। কিন্তু যখন বয়ঃসন্ধিকাল আসে বা অ্যাডোলিসেন্স পিরিয়ড চলে আসে, এই জায়গায় গিয়ে কিন্তু তারা তাদের পিয়ার গ্রুপ বা সমবয়সীদের যে বন্ধুদের গ্রুপ, তাদের মতামত, তাদের পোশাক, তাদের চিন্তাভাবনা এগুলো দ্বারা কিন্তু সব থেকে বেশি প্রভাবিত হয়। ঠিক আছে, এটা দেখো এমপি টেট এবং সিটেট দুটোতেই রিপিট হয়েছিল প্রশ্নটা। কোনো ব্যক্তি যখন নতুন কোনো পরিবেশে খাপ খাওয়ানোর জন্য তার পুরনো অভ্যাস বা আচরণকে ত্যাগ করে এবং নতুন সামাজিক নিয়ম শেখে, তখন তাকে কি বলে? মনে করে দেখো, কনসেপ্টটা পড়েছিলাম না? অপশান দিয়েছি কি? প্রাথমিক সামাজিকীকরণ, প্রাইমারি সোশ্যালাইজেশন, পুনঃসামাজিকীকরণ, রিসোশ্যালাইজেশন, প্রত্যাশিত সামাজিকীকরণ, অ্যান্টিসিপেটরি সোশ্যালাইজেশন, নাকি নিষ্ক্রিয় সামাজিকীকরণ বা প্যাসিভ সোশ্যালাইজেশন। মনে করে দেখো, আমরা পড়েছিলাম যে নতুন ভূমিকাতে বা পরিবেশে মানিয়ে নেওয়ার জন্য পুরনো অর্জিত বা আচরণকে ত্যাগ করে নতুন আচরণ বা নিয়মকে গ্রহণ করার যে প্রসেস, এই প্রসেসটাকে বলা হচ্ছিল কি? এই প্রসেসটাকে বলা হচ্ছিল সোশিয়ালাইজেশন, তাই না? মানে আমরা বলেছিলাম যে মানেই হচ্ছে পুনরায়, তাহলে পুনরায় করছি বলেই রিসোশালাইজেশন, তাই না? এবং এখানে দেখো উদাহরণ ছিল একটা, মনে করে দেখো, সামরিক বাহিনীতে যোগ দেওয়ার সময় স্থায়ীভাবে নতুন কোনো সংস্কৃতিকে কিন্তু তোমাকে শিখতে হয়। এইচ টেট সিটেট অর্থাৎ হরিয়ানা টেট সিটেট দুটো জায়গায় এসেছিলো প্রশ্নটা। তাহলে দেখো প্রশ্নগুলো করার পর তোমার নিশ্চয়ই কনফিডেন্স আসছে, তুমি পাচ্ছ উত্তর দিতে। তাহলে আমাদের কনসেপ্ট কিন্তু একদম কম্প্যাক্ট, এর বাইরে কোনো প্রশ্ন তুমি পাবে না। ঠিক আছে, ডায়ানা বাউমরিন্ট নামটা মনে পড়েছে? এর মতে শিশুর সুস্থ সামাজিকীকরণের জন্য কোন ধরনের প্যারেন্টিং স্টাইল সবচেয়ে সেরা? মনে করে দেখো, ইনি 4টি প্যারেন্টিং স্টাইলের কথা বলেছিলেন এবং আমাদের প্রথম যে প্যারেন্টিং স্টাইল ছিল সেটা ছিল সেরা, লাস্টেরটা ছিল সব থেকে খারাপ। ঠিক আছে, কোনটা ছিল সেরা? তিনি বলেছিলেন একটি প্যারেন্টিং স্টাইলের কথা, যেটা বলেছিলেন কি? অথরিটেটিভ প্যারেন্টিং স্টাইল। ঠিক আছে, অথরিটেটিভ প্যারেন্টিং স্টাইল।
এই অথরিটেটিভ প্যারেন্টিং স্টাইলের মধ্যে তিনি বলেছিলেন যে পিতামাতা শিশুর প্রতি একই সাথে কি হবে, স্নেহশীল হবে অর্থাৎ ওয়ার্ম হবে এবং যুক্তিসঙ্গত নিয়ন্ত্রক হবে, মানে অ্যাকচুয়ালি ডিমান্ডিং হবে। ঠিক আছে, তাকে যুক্তিসঙ্গত নিয়ন্ত্রণও করবে আবার স্নেহশীলও হবে এবং এর ফলে শিশুরা কি হবে, শিশুরা আত্মবিশ্বাসী গড়ে তুলবে নিজেদেরকে। ঠিক আছে, আত্মবিশ্বাসী হবে তারা। ঠিক আছে, তারা স্বাধীন হতে পারবে এবং একই সাথে তারা সামাজিকভাবে দক্ষও হবে। তাহলে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে কোনটি, গণতান্ত্রিক বা স্বায়ত্তশাসিত বা অথরিটেটিভ। ঠিক আছে, চলো আজকের আমাদের শেষ প্রশ্ন, সিটেট পেপার 2 ডিসেম্বর 2018 এসেছিল। বিদ্যালয়ে লিখিত পাঠ্যক্রমের বাইরে যে সমস্ত অলিখিত নিয়ম, আচরণ, সময়ানুবর্তিতা ও শৃঙ্খলা শিশুরা শেখে তাকে কি বলা হয়? মনে করো, দেখো আমরা একটি কারিকুলামের নাম পড়েছিলাম যেটিকে বলা হচ্ছিল হিডেন কারিকুলাম, তাই না? হিডেন কারিকুলাম। এই হিডেন কারিকুলামের মাধ্যমে কি হয়, বিদ্যালয় পরিবেশে এমন কিছু আনুষ্ঠানিক মূল্যবোধ, নিয়ম শৃঙ্খলা, আদব কায়দা শেখায় যা কোনো পাঠ্য বইয়ে সরাসরি লেখা থাকে না, কিন্তু শিশুদের সামাজিকীকরণের অংশ হিসেবে পরিবেশ থেকে তারা কিন্তু শেখে। তাহলে যেটি হিডেন মানে কি, লুকোনো বা প্রচ্ছন্ন যে পাঠ্যক্রম, সেটি হচ্ছে আমাদের নিয়ম শৃঙ্খলা বা এগুলো বিদ্যালয়ের বহির্ভূতভাবে শেখায়। ঠিক আছে, তো চলো আজকের ক্লাস আমাদের এতটা অবধিই ছিল। তোমরা যারা শেষ অবধি ক্লাসটি দেখলে প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। আশা করছি ভীষণ হেল্পফুল হবে এই ক্লাসটি তোমাদের পরীক্ষার জন্য। ঠিক আছে, এভাবেই আমাদের সাথে যুক্ত থাকো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দাও। বন্ধুদের সাথে যারা পড়ছে, যাদের প্রয়োজন এই ক্লাসটির, তাদের সাথে, তোমাদের যে পরিচিত গ্রুপ রয়েছে তাদের সাথে শেয়ার করে দাও। চ্যানেলে যদি নতুন হও, সাবস্ক্রাইব এখনও যদি না করো, তোমার কাছে রিকোয়েস্ট, সাবস্ক্রাইব করে দিও প্লিজ, কারণ তোমরা আমাদের পাশে থাকলেই আমরা কনফিডেন্স পাবো আরও নতুন ক্লাস তোমাদের জন্য আনার জন্য। ঠিক আছে, বাকি ভিডিওটি যদি ভালো লেগে থাকে, কেমন লাগলো কমেন্টে জানাও। দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ।